আমরা অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রণের কথা বলছিলাম, সেই মুহূর্তে বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের সরাসরি সম্প্রচারে বিঘ্ন ঘটে। এখন আমরা অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর যেমন গণতন্ত্রের কথা বলছিলাম, তেমনি ব্যবসায়ী সংগঠনগুলোর ভিতরে যদি গণতন্ত্রের চর্চা না থাকে, তাহলে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর গণতন্ত্রের ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা হিসেবে আসলে দেখা দিবে কিনা? গণতান্ত্রিক চর্চা সব জায়গায় থাকা দরকার। আপনি যদি সব জায়গায় গণতান্ত্রিক চর্চা থাকে, তখন আপনার মন মানসিকতাও এই গণতান্ত্রিক চর্চাটার মানে একটা অটোমেটিক সাপোর্ট চলে আসবে। হ্যাঁ, এবং এটা কিন্তু ব্যবসায়ী সংগঠন শুধু না, ব্যবসায়ী সংগঠন তো খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা সারা বাংলাদেশ দেখে। বিশেষ করে বড় বড় ব্যবসায়িক সংগঠনের নির্বাচন কী হচ্ছে, কী প্রক্রিয়া নির্বাচন হচ্ছে, এটা কিন্তু সবাই ফলো করে। তো ওইখানে যদি তারা দেখে যে না, এখানেও একটা গণতান্ত্রিক চর্চা আছে, হ্যাঁ, তখন কিন্তু আপনার মাইন্ডসেটও একটা হিট করবে। সাংবাদিক ইউনিয়নেও গণতান্ত্রিকভাবে নির্বাচিত হচ্ছে। এইরকম যদি প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক একটা চর্চা হয়, তাহলে আমার মনে হয় যে টোটাল যে ডেমোক্রেটিক সিস্টেমের কথা বলি আমরা, সেটাতে একটা কোয়ালিটির মানে চেঞ্জ আসতে বাধ্য। এফবিসিসি এর নির্বাচন কবে নাগাদ হতে পারে? এফবিসিসি এর নির্বাচনও তো হয় না, অনেক দিন হলো। এফবিসিসি এর নির্বাচন হয় না প্রায়, মানে হয় না বলতে, কমিটি যেটা মানে ভেঙে দেওয়া হয়েছে গত সেপ্টেম্বর কি অক্টোবরে 2024 সালে ওই আগস্টের অভ্যুত্থানের পরে। সো এরপরে নির্বাচন হয়নি। আমাকে 120 দিনের দায়িত্ব দিয়ে মানে এখানে দেওয়া হয়েছে। আমি এখনও আশাবাদী যে কারণ আমি আসলে আমার 120 দিনের বাইরে কথা বলার জন্য এমপাওয়ার্ডই না। হ্যাঁ, আমার নিয়োগই হচ্ছে এফবিসিসি এর আগের নির্বাচনগুলো নিয়ে নানান প্রশ্ন ছিল, জাতীয় নির্বাচন নিয়ে যেমন প্রশ্ন ছিল, এফবিসিসি ইলেকশন। এখন আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি যে এই নির্বাচনটাকে কতটা আপনি যেরকম বললেন কতটা গণতান্ত্রিক করা যায়, বিতর্কমুক্ত করা যায়, আপনার মানে ওই সুষ্ঠু পরিবেশ, যে টাকা পয়সার ঝনঝনানি, অনেক গিফট দেওয়া, এই করা সেই করা, টাকা পয়সার মানে একেবারে ছড়াছড়ি, এইগুলো বন্ধ করে যাতে একটা সুস্থ পরিবেশে ভালো মানুষ নির্বাচনে আসতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি, আমরা নিরস কাজ করছি। কিন্তু মানে আমাকে যদি এখনও বলা হয়, আমি এখনও আশাবাদী যে 30শে নভেম্বরের ভিতরেই আমরা নির্বাচন করার জন্য বদ্ধপরিকর, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। কিন্তু এখানে একটা বড় বাধা আছে, যেই বাধাটা আবার আমাদের ফেডারেশন বা এই প্রশাসকের নিয়ন্ত্রণাধীন না। সেটা হচ্ছে বাণিজ্য সংগঠন বিধিমালা, আইনের আন্ডারে একটা বিধিমালা, সেইটা মানে পরিবর্ধনের কাজ চলছে, সংস্কারের কাজ চলছে, সেটা অ্যামেন্ডমেন্টের কাজ চলছে। এই কাজটা কিছু সুপারিশ বাণিজ্য সংগঠনগুলোতে আমরা নতুন করে সেই সমস্ত যারা ইন্টারেস্টেড পার্টি ছিল সবার কাছ থেকে নিয়ে এটা আমরা মানে এই সপ্তাহেই মানে শুরুতে আমরা এটা মানে বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন বাকি কাজটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। আমি যতটুকু জানি এটা প্রক্রিয়াটা হচ্ছে তারা তাদের মতো করে এটা একটা কম্পাইল করবে, কোনটা রাখবে কোনটা রাখবে না, কোনটা তারা আবার কিছু অ্যাড করবে কিনা, এই এখতিয়ার তাদের আছে। তারা আইন মন্ত্রণালয় ভেটিংয়ের জন্য পাঠাবে, তারপরে তারা এটা ঘোষণা করবে। এই ঘোষণা করার পরে ন্যূনতম 90 দিন ওই বাণিজ্য সংগঠন বিধিমালা যেদিন সংশোধিত হয়ে আসবে, সেই দিন থেকে ন্যূনতম 90 দিন লাগবে। তো সেই হিসাবে বললে আমাদের কাছে এখনও আরও থিওরিটিক্যালি আরও 8-10 দিন সময় হাতে আছে। যে এর ভিতরে বাণিজ্য সংগঠন বিধিমালা সংশোধিত হয়ে আসে, তাহলে এই 120 দিনের ভিতরে, নভেম্বরের ভিতরেই নির্বাচন করা সম্ভব। একটা অভিযোগ আছে, অনেক নামকাও আসতে বা ভুইফোর সংগঠনগুলো বা বাণিজ্য সংগঠন গড়ে উঠেছে, যারা এফবিসিসি ইলেকশনের আপনার ভোটার বা মেম্বার, যারা একটা ফ্রি ফেয়ার ইলেকশনের ক্ষেত্রে আপনি যেমন বলছেন টাকা পয়সার ঝনঝনানি, এখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, এরকম একটা ধারণা প্রচলিত আছে। এবং এর জন্য এইটারও মানে এফবিসিসি এর খুব বেশি করণীয় নাই, কারণ এটা আসলে এই বাণিজ্য সংগঠনগুলোর লাইসেন্স বা অনুমতি দেয় হলো বাণিজ্য মন্ত্রণালয়ের মানে একটা সার্টেন ডিপার্টমেন্ট, হ্যাঁ, ট্রেড অর্গানাইজেশন ডিপার্টমেন্ট বলে একটা দপ্তর আছে, সেই দপ্তর থেকে দেওয়া হয়। এখন এটা নিয়ে আমি যতটুকু শুনি তারা হয়তো কিছু কাজ করছে, এটা নিয়ে কিছু করা যায়, কি পরিমাণে সংগঠন আছে এইটা, এই মানে অ্যাসোসিয়েশনের পরিমাণ 460-70 এরকম। চেম্বারের সংখ্যা কম্পারেটিভলি কম, কারণ চেম্বারটা মূলত জেলা ভিত্তিক। এর বাইরে কিছু চেম্বার আছে, মেট্রোপলিটন কিছু চেম্বার আছে, ঢাকা মেট্রোপলিটন, চিটাগং মেট্রোপলিটন, কিছু মহিলা চেম্বার আছে, কিছু যেমন চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ আছে। তো চেম্বারের সংখ্যা খুব বেশি না, এটা মানে 80 এরকম কিছু হবে, 80 বা 80 নিচে। এক্স্যাক্ট সংখ্যাটা মানে আপনি বলতে পারেন, প্রশাসক হিসেবে এই মুহূর্তে না জানাটা আমার এক ধরনের ব্যর্থতা বলতে পারেন আপনি। বাট ফিগারটা একটু সবসময় আমি কারো কাছ থেকে এক্স্যাক্ট ফিগার শুনি নাই কখনো। আমি নিজেও হয়তো খুব মানে এটা নিয়ে কাজ করিনি, তাও ঠিক আমি আমার ব্যর্থতা স্বীকার করি। বাট সংখ্যাটা এরকমই কাছাকাছি। তো এর ভিতরে আপনি একটা সংগঠন যদি ভুইফোর হয়, তারা লাইসেন্স কীভাবে পেলো, সেটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ জায়গা আছে। এবং সেটা এখন হয়তো
মানে যে প্রক্রিয়ায় তারা আসে তারা কিন্তু মানে লাইসেন্স পেয়েছে, ভোটার হয়েছে আগে। এখন এই প্রক্রিয়ার ভিতরে কি আছে এটা তো আগে ব্যাড পলিটিক্স ছিল, সেই ব্যাড পলিটিক্সটাকে এখন ক্লিন করার দায়িত্ব তো আপনার উপরে। না, এটা আমার উপরে অ্যাপারেন্টলি মনে হয় আমার উপরে, কিন্তু এই ভোটারদের কিচ্ছু করার কোনো ক্ষমতা আমার নাই। মানে অ্যাপারেন্টলি মনে হয় আমার কাছে, হ্যাঁ, লোকজন এটা ধরে নেয় যে প্রশাসকের কাছে সব ক্ষমতা। প্রশাসকের কাছে আসলে এই বাণিজ্য সংগঠন বিধিমালাটাই এরকম, স্পেশালি ফেডারেশনের এইরকম একটা অবস্থায় অলমোস্ট সব ক্ষমতা নিহিত আপনার বাণিজ্য মন্ত্রণালয়ে। কর্তার ইচ্ছায় কর্ম, কর্তার ইচ্ছায় কর্ম। এখন তারা অনেক সময় পরামর্শ করে, এবং যেমন ধরেন এই বিধিমালা যে সংশোধন হচ্ছে এটা তারা এককভাবে করতে পারতো, কিন্তু তারা তো সেটা করে নাই। তারা আমাদের কাছ থেকে মতামত চেয়েছে। আমরা ধরেন বিসিসিআইয়ের এই বর্তমান প্রশাসন, আমরা একটা নিরপেক্ষ জায়গায় থেকে আমরা বিবদমান যে সমস্ত গ্রুপ আছে, এখানে পরস্পর বিরোধী গ্রুপও আছে, তাদের কাছ থেকে আমরা মতামত সংগ্রহ করেছি। মতামত সংগ্রহ করে আমরা এটা কম্পাইল করে মানে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছি, যাতে তারা খুব সহজে, আমরা যে কাজটা করেছি এটা বিচ্ছিন্ন অনেক রকম ছিল, এটাকে একটা সুন্দর গোছানো করে চমৎকারভাবে বাণিজ্য মন্ত্রণালয়ে মানে সাবমিট করেছি, যারা তারা খুব সহজে বুঝতে পারে যে কোন কিছু কমন বিষয় আছে, ওই বিষয়গুলোতে মানে মতামতটা কোন দিকে। তো সেই জায়গাতে আমি এর খুব বেশি বলতে পারছি না, যে একটা কমন জায়গায় আমরা আসতে পেরেছি, যেটা নিয়ে বিবদমান দুইটা গ্রুপ ছিল, যে একেবারেই মানে উত্তর মেরু দক্ষিণ মেরু, সেইটা হয়তো আমরা নিরপেক্ষ জায়গায় থেকে মানে একটা কমন প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেছি, এবং এখন পর্যন্ত এটা ভালোভাবে এগোচ্ছে। এখন বাকিটা বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে, তারা কি করবে। বাট আমরা আশাবাদী, যদি বাণিজ্য মন্ত্রণালয় আগামী যে 10-12 দিন আমাদের হাতে এখনও আছে স্ট্র্যাটেজিক্যালি, ওই ভিতরে আসলে নির্বাচন নভেম্বরের ভিতরেই করা সম্ভব হবে। আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে ফেরত গিয়ে একটু সামনের দিনগুলো তাকাতে চাই। আমরা ব্যবসা বাণিজ্যে স্বস্তি কতটা গতি আসলো এ নিয়ে শুরু করেছিলাম। সামনের দিনগুলোতে কেমন দেখছেন, আপনার আউটলুকটা কেমন? 1 বছর, 2 বছর, 3 বছর? সামনের দিনগুলো যদি ধরেন আগামী কয়েক মাস ভীষণ চ্যালেঞ্জিং, কিন্তু আমরা যেটা বলি যে এই চ্যালেঞ্জগুলো যদি আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি, যেমন ধরেন এখন ইলেকট্রিসিটি, গ্যাস, হ্যাঁ, মানে টোটাল মানে আপনার এনার্জি নিয়ে যে ক্রাইসিস, রপ্তানি খাত কিন্তু মানে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আছে, একটু -1% 2%, সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই। কিন্তু আমাদের যদি জ্বালানির এই অবস্থা যদি আমরা উন্নত করতে না পারি, আমাদের রপ্তানিতে, আমরা এটা হয়তো সরকারের দায় দিই, আমাদের রপ্তানিতে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরও কিছু দায় আছে, যে আমরা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যদি করতে না পারি। জ্বালানি তো অবশ্যই, কারণ আমি প্রোডাক্ট ডাইভার্সিফাই করলাম কিন্তু আমার জ্বালানিই থাকলো না, তো আমরা যদি ফ্যাক্টরি না চালাতে পারি তাহলে তো আর রপ্তানি আগাবে কেমনি। আর ফ্যাক্টরি বন্ধ থাকলে আরেকটা জিনিস দেখেন, এই ইম্প্যাক্ট কিছু জটিলতা তৈরি হতে পারে আগামী দিনগুলো, আগামী কয়েক মাসে। যেমন ধরেন গত একটা মাস, বিশেষ করে আপনি যদি অগাস্ট মাসটাই ধরেন, অলমোস্ট প্রত্যেকটা ফ্যাক্টরি কেউই, আমি মনে করি না যে মোর দেন 50% ক্যাপাসিটি বেশি তারা রান করতে পেরেছে। আমার ধারণা এটা ভিন্ন হতে পারে। বন্ধ হওয়ার খবর আমার কাছে নাই অ্যাকচুয়ালি, যে একটা একেবারেই টোটালি বন্ধ হয়ে গেছে। তো এই যে সংকট, এই যে আপনার উৎপাদন প্রক্রিয়া যে ব্যাহত হলো মারাত্মকভাবে, এর ফলে কি হবে, গ্যাসের ব্যাপারটা অদ্ভুত। আপনার বিদ্যুৎ যদি না থাকে, বিদ্যুতের বিল কম আসে, আপনার বাসায়ও যদি বিদ্যুৎ আপনি না চালান কম আসে। কিন্তু গ্যাস একটা অদ্ভুত ব্যাপার, ইন্ডাস্ট্রিয়াল যে এটা গ্যাস সরবরাহ না হলেও ওইটা ওই যে অল্প গ্যাস আসে, সঙ্গে বাতাস ঢোকে, মিটার ঠিকই ঘুরতে থাকে। সো আমাকে মাস শেষে গিয়ে বা প্রত্যেককে মাস শেষে গিয়ে একটা বিপুল পরিমাণ ওই গ্যাস বিল, তার গ্যাস না থাকা সত্ত্বেও তাকে পরিশোধ করতে হবে। বাতাসের বিল, এটা কিছুটা বাতাসের বিল, কিছুটা গ্যাসের বিল, গ্যাস মিশ্রিত বাতাসের বিল বলতে পারেন, বা বাতাস মিশ্রিত গ্যাসের বিল বলতে পারেন। তো সেটা পরিশোধ করতে হবে। আমাদের এই কারখানার শ্রমিকদের বেতন কিন্তু নির্দিষ্ট সময় দিতে হবে। নির্দিষ্ট সময় দিতে না পারলে আবার আপনি অনুষ্ঠান করবেন যে এতগুলি কারখানায় মানে আমরা নির্দিষ্ট সময় বেতন দিতে পারি না, শ্রমিকরা রাস্তায় নেমে গেছে। সো একটা খুবই জটিল, মানে একটা ইমিডিয়েট যদি পরিস্থিতির উন্নতি হয়ও, তারপরে এই যে ইমিডিয়েট একটা ধাক্কা, এই ধাক্কাটা সামাল জন্য সরকারের কিছু পলিসি সাপোর্ট দরকার। পলিসি সাপোর্টের একটা হতে পারে যে গ্যাস বিলটা যেই পরিমাণ, মানে প্রথম হচ্ছে যে যেই পরিমাণ ইন্টারাপ্টেড হয়েছে আমরা পাইনি, প্রপোর্শনেটলি গ্যাস বিলটা যেন কম আসে। আমার মনে হয় না এরকম কোনো মেকানিজম আছে তারা কমাবে। তারপর হচ্ছে এটা আমি যদি আলাপ করে সবাই ধরেই নিয়েছে যে ওখানে কমানোর কোনো চান্স নাই। হ্যাঁ, সো গ্যাসের যদি বিদ্যুৎ কম না আসে, এই মাসের জন্য রেটটা কমায় নিতে পারে গভর্নমেন্ট, 30% রেট কমাই দিল, যে গ্যাসের কোনো না কোনোভাবে কম্পেনসেট করা, এবং গ্যাস বিলটা যাতে এই মাসের যদি 1 মাসেরই হয়, তারা যদি কিস্তিতে দিতে পারে, যে এই মাসে দিতে পারলো না, সামনের মাসে আবার লাইন কেটে দিল, মানে এই জিনিসগুলো কিছু, মানে যেখানে
সরকারের সংস্থাগুলোর ব্যর্থতা আছে, তাদের এই ব্যর্থতাটা তারা স্বীকার করুক, কিন্তু লজ্জার কিছু নাই যে আমি ভাই গ্যাস দিতে পারি নাই, আমরা তোমাদেরকে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য এই সাপোর্টটুকু দিলাম। কিন্তু মানে ওনারের যে লস, সেই লসটা কিন্তু আসলে এই সাপোর্টও কাভার হবে না, কারণ তার যে লস সেটা হয়ে গেছে, যে তার ইনকাম হয় না, কিন্তু তাকে মানে ওই Pay করতে হচ্ছে। ব্যাংকের কিস্তি আপনি হয়তো বলবেন যে ঠিক আছে তুমি 1 মাস পরে দাও, কিন্তু দিতে হবে। শ্রমিকদের বেতন আপনি দেরিও করতে পারবেন না, দিতে হবে। অন্যান্য যে সমস্ত বিল আছে সেইগুলো বিলও আপনাকে টাইম মতো দিতে হবে। সো এইটা কিন্তু মানে ব্যবসায়ীদের লসটা কিন্তু পার্মানেন্ট, যেটা আসলে রিপেয়ার হবে না। কিন্তু পলিসি সাপোর্টটা হবে কি, আপনি এই লসের কারণে যে লাইফটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে সেটাকে আপনি একটু সহনীয় করতে পারেন, আমার একটু ব্রিদিং স্পেস। স্পেস দাও, আমার বেদনাটা একটু উপশম করতে পারেন। এই আরেকটা ঝুঁকির কথা বলা হচ্ছে, হিট ওয়েভ বেড়ে যাচ্ছে, তো হিটটা বেড়ে যাওয়ায় আমাদের এই প্রোডাক্টিভিটি প্রোডাকশনের ক্ষেত্রে উপর কি? এইটা ধরেন আমি বছরখানেক আগে একটা ফরেন রিসার্চ কোম্পানি, তারা এই হিট ওয়েভ নিয়ে রিসার্চ করছিল গত বছরও। এইবার আমার কাছে একটু কমই মনে হচ্ছে, গত বছর 2-1 দিন ছিল আরও ভয়াবহ তাপমাত্রা ছিল। তো আপনার হিটে তো অবশ্যই মানে আপনি যদি অস্বস্তি বোধ করেন, একজন শ্রমিক যদি স্বস্তি নিয়ে কাজ করতে না পারে, সেটা উৎপাদনে তো আপনার মানে কিছুটা হলে ইম্প্যাক্টফুল পড়বেই। সো হিট ওয়েভ থেকে বাঁচার জন্য গার্মেন্টস কারখানাগুলো, মানে আমি গার্মেন্টস কারখানা যেহেতু প্রতিনিধিত্ব করি, আমি জানি যে ওইখানে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, মানে বেশ কিছু ব্যবস্থা আছে যে এখন বিশেষ করে গ্রিন কারখানা যেগুলো আছে সেগুলোতে মানে ওই হিট ওয়েভ বা হিট ম্যানেজমেন্টের কিছু না কিছু টেকনিক ওইখানে আছে। ওইখানে মানে আপনি আমাদের কারখানায় গেলেও দেখবেন যে ভিতরটা অত গরম না, বাইরে যত গরম ভিতরে আপনি অত গরম লাগবে না। আমি ওই ডিটেলে এখন গেলাম না, কিন্তু এইটা একটা সামগ্রিকভাবে আমাদের চিন্তার বিষয়। আমরা যেভাবে টোটাল ইকোনমির জন্য একটা বড় না হলে এটা একসময় কিন্তু অ্যালার্মিং হয়ে যেতে পারে। সো আমাদের প্রস্তুতিটা এখনই থাকা দরকার যে এই তাপদাহের দিনগুলিতে, খুব বেশি দিন থাকে না, হয়তো আমাদের বছরে 20-15টা দিন থাকে যেটা আসলে খুবই অসহনীয় তাপমাত্রা থাকে। সেই দিনগুলিতে আমরা কিভাবে এই তাপমাত্রা তো আর আপনি কমাতে পারবেন না, আমরা এইটাকে কিভাবে ম্যানেজ করতে পারি, এই উত্তাপটা কিভাবে ম্যানেজ করতে পারি, সেইটা মানে আমার মনে হয় যে একটু মানে শুধুমাত্র কিছু ওই গ্রিন গার্মেন্টস ফ্যাক্টরিতে থাকলেই হবে না, বা এয়ার কন্ডিশনিং আছে কোনো ফ্যাক্টরিতে, সেখানে থাকলেই হবে না। সামগ্রিকভাবে এটা কীভাবে ম্যানেজ করা যায়, এটা শুধু আমাদের প্রোডাক্টিভিটির উপরেই আঘাত আনবে তা না, একসময় কিন্তু মানে আমি গত বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, একসময় এটা রিকোয়ারমেন্ট হিসেবে চলে আসতে পারে যে আপনার হিট ম্যানেজমেন্ট থাকতে হবে, নইলে আপনি ওই কদিন কারখানা বন্ধ রাখতে হবে। এবং সময় এরকম, যেমন মিডল ইস্টে হয় এরকম যে অনেক গরম যখন পড়ে তখন দিনের বেলায় কিছু কাজ তারা বন্ধ রাখে, শ্রমিকদের কাজ কিছু গরমের দিনে বন্ধ রাখে, ওই কাজটা তারা পরে সন্ধ্যার পরে করে বা এরকম। কিন্তু এগ্রিকালচারের কাজ তো আপনি দিনে বন্ধ রেখে রাতে করতে পারবেন না, এগ্রিকালচার ফার্মার্স লেবার যারা আছে। সেটাই বললাম, আমি দিনের কথা একটা উদাহরণ দিলাম। আমি বললাম যে টোটাল ম্যানেজমেন্ট আপনাকে একটা পদ্ধতি বের করতে হবে। এটা এখন থেকেই জিনিসটা আলোচনায় আসা দরকার, কারণ এখন হয়তো ব্যাপারটা অতটা গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয় নাই। কিন্তু আমাদের হচ্ছে যে গুরুত্বপূর্ণ না হওয়া পর্যন্ত আমরা ঘুমাই থাকি। হ্যাঁ, সো ওইটা না করে এটা তো এমনিতেও যারা কাজ করে তাদের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব হিসেবেও বা মানবিক দায়িত্ব হিসেবে এই জিনিসটা বিবেচনা নেওয়া দরকার, যে অনেক গরমেও যেন তারা একটা মিনিমাম স্বস্তি নিয়ে কাজ করতে পারে। ফজলুল হক, জিরো সাম গেমসে অংশ নেওয়ার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আশা করি আপনার সাথে আবারও আমাদের আলাপ আলোচনা হবে। বিসিসিআই ইলেকশন কেমন হয় না হয় সেটা নিয়ে আমরা আবারও কথা বলবো আপনার সাথে। আপনি ভালো থাকবেন।